আজকের টেক দুনিয়া এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে এক মুহূর্তের জন্য চোখ সরালে মনে হয় যেন এলন মাস্ক ওপেনএআই কিনে নিয়েছেন। অন্যদিকে মাইক্রোসফট কোয়ান্টাম কম্পিউটারের নতুন এক পদার্থ আবিষ্কার করেছে। আর কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে আমরা আগে একটা ভিডিও বানিয়েছি, যদি একটু বিস্তারিত জানতে চান তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর অন্যদিকে সৌদি আরবের সাইফাই শহর সত্যি সত্যি গজে উঠেছে। আসুন দেখি টেক থ্রিলারের এই নতুন অধ্যায়গুলো কি কি। ওপেনএআইর প্রাক্তন সিটিও মীরা মোরাটির নতুন স্টার্টআপ একটা শুরু করেছে। থিঙ্কিং মেশিন ল্যাব এআই দুনিয়ায় ওপেনএআইয়ের প্রাক্তন সিটিও মীরা মোরাটি আবার আলোচনার কেন্দ্রে। তিনি নতুন একটা কোম্পানি শুরু করেছে যে কিনা আগে ওপেনএআইতে চাকরি করত, এখন সেখান থেকে বের হয়ে নতুন একটা কোম্পানি সে শুরু করেছে, থিঙ্কিং মেশিন ল্যাব, যা এআই গবেষণার একটি বিকল্প পথ দেখাতে চায়। মীরা বলেছেন এই কোম্পানিটির লক্ষ্য এআইকে আরও স্বচ্ছ এবং কাস্টমাইজেবল করা। মানে চ্যাটজিপিটি এর মতো ব্ল্যাক বক্সের ভিতরে এটাকে না রাখা। চ্যাটজিপিটি সবসময় একটা লিমিটেড ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করে, আর তারা চেষ্টা করবে এআইকে আরেকটু বেশি ফ্রিডম দিতে। আলটিমেটলি সেটা ভালো হবে না খারাপ হবে সেটা তো দেখারই বিষয়। এই ক্ষেত্রে ব্যবহারকারীরা বুঝতে পারবে যে এআই কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কাজ কিভাবে করছে। কিন্তু প্রশ্ন হলো, এই কোম্পানি কি ওপেনএআইয়ের প্রতিযোগী হতে পারবে, নাকি কেবলমাত্র এআই জগতে আরেকটি উচ্চবিলাসী স্বপ্ন হয়ে থাকবে? এদিকে ওপেনএআইয়ের আরও দুইজন প্রাক্তন কর্মকর্তা জন শুলম্যান এবং বেরেট জফ মোরাটির সঙ্গে যোগ দিয়েছেন এই নতুন কোম্পানিতে। মনে হচ্ছে ওপেনএআইয়ের এক্স টিম এখন আলাদা একটা ইউনিভার্স বানাতে চাচ্ছে। কেমন একটা বাতাস শুরু হয়ে গেল না? সবাই একটা কোম্পানিতে চাকরি করে, ওইখান থেকে সব কিছু শিখে নিজের গিয়ে আরেকটা কোম্পানি শুরু করে। ওকে, আরেকবার ওপেনএআই বনাম এলন মাস্কের ফাইট শুরু হয়ে গেল। মীরা মোরাটি তো ওপেনএআই ছেড়ে দিলেন, কিন্তু বোর্ডের চিন্তা এখন অন্য জায়গায়। এলন মাস্ককে তারা কিভাবে আটকাবে? সো ওপেনএআই বোর্ডের নতুন স্ট্র্যাটেজি, এলন মাস্ক ঠেকানোর গোপন চাল। আমরা জানি এলন মাস্ক ওপেনএআই কিনতে চাচ্ছেন, কিন্তু ওপেনএআইয়ের বোর্ড বলেছেন নো, এবার তা হতে দেওয়া যাবে না। ওপেনএআই বিশেষ এক ভোটিং ক্ষমতা চালু করতে চাইছে, যাতে এলন মাস্ক চাইলেও সংস্থার মালিকানা না নিয়ে নিতে পারে। এখন প্রশ্ন হলো, এটি কি আসলে ওপেনএআইয়ের জন্য ভালো, নাকি গণতন্ত্রকে একটা মজার বস্তু বানানোর জন্য একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়াবে এটি? কারণ বোর্ড যদি বিশেষ ভোটিং ক্ষমতা রাখে, তাহলে তারা যে কোনো সিদ্ধান্ত নিজেদের মতো নিতে পারবে। ব্যবহারকারীদের কোনো কথাই তারা শুনবে না, আর না শুনলেই বা কি আসা যায়, তারা সিদ্ধান্ত নেবে তাদের মতো। আর এইদিকে এলন মাস্কের প্রতিক্রিয়া কি হতে পারে? এলন মাস্ক হয়তো চিন্তা করতেছে, এই ভোটিং কি আমাকে ঠেকানোর জন্য? ব্যাপারটা ইন্টারেস্টিং। আর উনি হয়তো টেসলা বটকে প্রোগ্রাম করছেন যাতে ওপেনএআই বোর্ড মিটিংয়ে গিয়ে তাদের জায়গায় বসে যায়। সো এলন মাস্ক ওপেনএআই কিনতে পারছেন না, তাই নিজেই এআই বানিয়ে বসেছেন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি ওপেনএআইয়ের জন্য বিপদ, নাকি টেসলা বটের মতো আরেকটি পরীক্ষা? এলন মাস্কের কোম্পানি XAI তাদের গ্রোক 3 পাবলিশ করেছে, যেটা আরেকটি এআই, যেটা কিনা ওপেনএআইকে চ্যালেঞ্জ করার মতো একটা বিষয়। বেশ অনেকদিন আগে এই এআই নিয়ে একটু কথা উঠেছিল যে এলন মাস্কের এআই নাকি অনেক কিছু হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা তেমন করে নিউজ পাইনি। শেষ পর্যন্ত XAI তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেল গ্রোক 3 উন্মোচন করেছে। আর যথারীতি এলন মাস্ক বলেছে এটি GPT-4 এর সমকক্ষ। কিন্তু এআই এক্সপার্টদের মতে এটি প্রকৃতপক্ষে এখনও কিছুটা পিছিয়ে আছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে। জেনুইন যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে, গ্রোক 3 কি সত্যি ওপেনএআইয়ের জন্য হুমকি, নাকি এটি শুধুই আরেকটি টেসলা সাইবার ট্রাকের মতো হাইপিং মুহূর্ত? আর আপনি যদি টেসলা সাইবার ট্রাকের হাইপিং বিষয়টা না জেনে থাকেন, তাহলে আপনার জন্য চেষ্টা করবেন এই ব্যাপারে একটু জানার, মজা পাবেন অনেক। ওকে, এখন টপিক আসা যাক। এই মডেলটির বিশেষত্ব হলো এটি এক্স বা টুইটারের লাইভ ডাটা ব্যবহার করে ট্রেনিং নিচ্ছে। মানে ভবিষ্যতে গ্রোক 3 দিয়ে প্রশ্ন করলে উত্তর আসতে পারে, ওয়েট, এইমাত্র কেউ এই প্রশ্নটা নিয়ে একটা টুইট করেছে, আমি এই টুইটটা একটু দেখে জ্বালায় বাছাই করে তারপরে উত্তরটা আপনাকে দিচ্ছি। তবে অ্যাকচুয়ালি কি এটা কি ভালো হবে যে টুইটার থেকে লাইভ হচ্ছে সে ট্রেনিং নিচ্ছে, অর্থাৎ মানুষ টুইটারে যা বলতেছে, যেটা নিয়ে ঝগড়া করতেছে, সাধারণত ঝগড়াই তো বেশি হয় এখানে, তো ওইখান থেকে সরাসরি মানুষের উত্তরগুলা থেকে, মানুষের প্রশ্ন করাগুলো থেকে সে শিখতেছে। আলটিমেটলি কি এমন হয়ে যাবে সে ঝগড়া করা শিখে যাবে নতুন এআই? একটা কম্পিউটার বানানোর রেসিপি কি হতে পারে? ভবিষ্যতে হয়তো এরকমই হবে, এআই, কোয়ান্টাম কম্পিউটিং এবং মাইক্রোসফটের নতুন এই পদার্থ, এই সব কিছু মিলিয়ে আপনি একটা রেসিপি তৈরি করবেন, যেটা দিয়ে আপনি একটা কম্পিউটার বানাবেন। তাহলে এটা কি ভবিষ্যতের কম্পিউটার রেসিপি? এখন একটা কম্পিউটার বানাইতে গেলে আমাদের জিপিইউ লাগে, মাদারবোর্ড লাগে, সিপিইউ লাগে, হ্যানত্যান লাগে।
পরবর্তীতে হয়তো শুধু এই শর্ট লিস্টেড একটা রেসিপি দিয়ে আমরা কম্পিউটার বানাবো। এটা কেন বলতেছি, মাইক্রোসফট কোয়ান্টাম কম্পিউটিং চিপে নতুন পদার্থ প্রয়োগ করেছে। কোয়ান্টাম কম্পিউটার কি, এটা কি ধরনের কম্পিউটার, এই সমস্ত নিয়ে আমরা আরেকটি শর্ট ভিডিও বানিয়েছি, সেটা চাইলে দেখে আসতে পারেন। আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই। তো ভবিষ্যতের এই কোয়ান্টাম কম্পিউটার কি এবং কিভাবে কাজ করে আর এটার কি ধরনের ক্ষমতা আছে, এটা অবশ্যই আমার মনে হয় আপনার জানা উচিত, যেহেতু আপনি এই সেঞ্চুরিতে 21st সেঞ্চুরিতে বসবাস করেন। তো মাইক্রোসফট ঘোষণা করেছে তারা তাদের প্রথম কোয়ান্টাম চিপে নতুন ধরনের এই পদার্থ ব্যবহার করেছে। বিজ্ঞানীরা বলেছে এটি কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে যুগান্তকারী কিছু হতে পারে। কিন্তু আমাদের জন্য আসলে বাস্তবতা কি, আর সাধারণ মানুষ যারা আছে, সাধারণ ব্যবহারকারীরা, তারা কোয়ান্টাম কম্পিউটার পাবে কবে? এটা কি আদৌ মানুষের জন্য দেওয়া হবে, নাকি শুধুমাত্র বড় বড় কোম্পানিরাই ব্যবহার করবে? যদি আমাকে গেস করতে হয়, আমি বলতে পারি সম্ভবত 2030 সালের পরে হয়তো মানুষের কাছে এটা অ্যাভেলেবল হবে। এর আগে আমরা হয়তো শুধু কোয়ান্টাম কম্পিউটারে অ্যাড দেখে যাব টিভিতে, আর চিন্তা করব ও ভালো তো, কিন্তু আমি এখনও আমার গেমিং পিসি নিয়েই সন্তুষ্ট। নট টু মেনশন কোয়ান্টাম কম্পিউটারের দাম কেমন হবে। সো যার কাছে যা কম্পিউটার আছে সে হয়তো ওইটা নিয়ে কিছু অনেক অনেক বছর যাবত ওইটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবে। আর এদিকে আমরা যখন মেট্রোর জন্য স্ট্যান্ডিং টিকিট কিনছি, তখন সৌদি আরব সম্পূর্ণ নতুন শহর একটা বানাচ্ছে। সৌদির 170 কিলোমিটার দীর্ঘ লাইন মেগা সিটি বাস্তবে রূপ নিচ্ছে। সৌদি আরবের বিখ্যাত দ্য লাইন মেগা সিটি অবশেষে নির্মাণের প্রথম ধাপে পৌঁছেছে। এটি 170 কিলোমিটার দীর্ঘ আয়তাকার একটি স্মার্ট সিটি, যা ভবিষ্যতের পরিবেশ বান্ধব নগরীর প্রতীক। এই ব্যাপারে ইউটিউবে অলরেডি অনেক ভিডিও আছে, যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমরাও একটা শর্ট একটা ভার্সন এটার জন্য বানাবো। এই সিটি কিভাবে তৈরি করা হচ্ছে, কারা এদের পেছনে কাজ করছে, আর এর উদ্দেশ্যটাই বা কী। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি বাস্তবায়িত হবে, নাকি দুবাইয়ের উড়ন্ত ট্যাক্সির মতো কল্পনায় রয়ে যাবে? দুবাইয়ের সেই উড়ন্ত ট্যাক্সি ছিল আরেকটা ভাইব, শুধু হাইপই তৈরি করছে, কিন্তু বাস্তবে আসলে আমরা তেমন কিছু দেখি না। অনেকেই বলছেন সৌদির তেল অর্থনীতি থেকে ভবিষ্যতের টেক ইকোনমিতে যাওয়ার জন্য এটি একটি বড় পদক্ষেপ। তবে বাস্তবে এমন মেগা প্রকল্প বাস্তবায়ন করতে আরও কয়েক দশক সময় লাগতে পারে। আর যদি এটি সত্যিই সফল হয়, তাহলে বিশ্বের প্রথম নতুন ধাঁচের সাইবার পাঙ্ক শহর দেখব আমরা। এই ছিল আজকের টেক থ্রিলার। কোনটি আপনাকে বেশি অবাক করলো, এলন মাস্কের ওপেন আইকে ঠেকানোর যে নতুন কৌশল সেইটা, নাকি গ্রোক 3 নতুন যে ভার্সন রিলিজ হইল সেটা, নাকি সৌদির যে লাইন প্রজেক্ট ভবিষ্যতের সেই সাইবার পাঙ্ক টাইপের একটা সিটি গড়ার প্রকল্প সেইটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা চেষ্টা করছি এই টেক আর বিজনেস নিউজগুলোকে আরেকটু শর্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করার। যদি আপনাদের মনে হয় যে আরেকটু বিস্তর বা একটু ডিটেলে জানলে হয়তো ভালো লাগলো, তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক আরেকটু ডিটেলে আপনাদেরকে জানানোর। আর একটা জিনিস মনে রাখবেন, প্রযুক্তির দুনিয়া এখন শুধু উদ্ভাবনের জায়গা না, এটা একটা মজার ঘটনাগুলি ঘটারও একটা জায়গা। প্রতিদিন মজার মজার কিছু ঘটনা ঘটতেই থাকে। ওকে, যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে হয়তো এই পরের ভিডিওটিও আপনার ভালো লাগবে, দেখে আসতে পারেন। আপনার সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই।